আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২৭ জুন দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর একেএম শামসুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মোহাম্মদ মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব ২ আব্দুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা। অন্যদিকে সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের উপর অর্পণ করেছে, তাই জাতীয় স্বার্থই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। শনিবার ২৭ জুন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি এ বক্তব্য দেন। নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, তাদের দল সবসময় বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম স্লোগানকে ধারণ করে। তিনি বলেন, তিনি সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেন এবং তা রক্ষায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে তেলিহাটি এলাকা। শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়, আর সেখান থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। শ্রীপুর থানার ওসি শাহিনুল আলম জানান, সকাল ১০:৩০টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগোলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের দাবি, লিজা আক্তারের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। অন্যদিকে দীর্ঘ ৬ মাস পর খুলেছে ও কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার ২৭ জুন সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলার পর সকাল ৯টা থেকে শুরু হয় গণনা। দুপুর ১২:৩০ পর্যন্ত ৩.৫ ঘণ্টায় ১০ কোটি টাকার বেশি গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা। রূপালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার ডিজিএ মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গণনায় অংশ নিচ্ছেন ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষার্থী সহ মোট ৫৯০ জন স্বেচ্ছাসেবী। এর আগে গত ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া ৩৫ বস্তার টাকা গণনা শেষে মোট পরিমাণ দাঁড়ায় ১১,৭৮,৪৮৫ টাকা। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী। ফ্রান্সে তীব্র দাবদাহের মধ্যে পানিতে ডুবে এখন পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। জার্মানি, নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশও চরম গরম থেকে মানুষকে রক্ষা করতে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে পানিতে ঝাঁপিয়ে ঝুঁকি না নিতে আবারও সতর্ক করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। সরকারি সম্প্রচার মাধ্যম ফ্রান্স ইনফোকে তিনি জানান, ডুবে মৃত্যুর ৬৫%-এরও বেশি ঘটনা ঘটেছে এমন সব স্থানে যেখানে কোনো তদারকি ছিল না বা সাঁতারের অনুমোদন নেই। তার মতে, দাবদাহের সময় মানুষ শীতল পানির কাছে যেতেই পারে, কিন্তু নিরাপত্তা বিধি মানা বাধ্যতামূলক। তিনি আরও সতর্ক করেন, তাপ প্রবাহ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবদাহের কারণে ফ্রান্স জুড়ে কয়েক হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা ইডিএফ স্কুল, নার্সারি ও ডে কেয়ার সেন্টারগুলোকে শীতল রাখতে ৮ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে ১০,০০০ প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ফ্যান, মিস্টিং ডিভাইস এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হবে। তীব্র গরমের কারণে প্যারিস প্রাইড প্যারেড সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। লিও শহরের প্রাইড মার্চও বাতিল করা হয়েছে। ফ্রান্সের পুলিশ জানিয়েছে, আয়োজকরা প্রস্তুতি নিলেই কয়েক লাখ মানুষের সমাগমে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা ছিল।
ইতালির রোমে বাংলাদেশি এক পরিবারের উপর নৃশংস হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া বড় ছেলে বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে ইতালীয় সংবাদ মাধ্যম। পুরো ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেদিন রাতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি অস্ত্র হাতে ওই ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলাকারীর আঘাতে ঘটনাস্থলেই নিহত হন পরিবারের প্রধান কামাল হোসেন, তার স্ত্রী এবং 5 বছর বয়সী কন্যা সন্তান। হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে কামালের 18 বছর বয়সী বড় ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় সে ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় বড় ছেলেকে হাসপাতালে ভর্তি করে। নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানিগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। ইতালির পুলিশের বিশেষ তদন্ত ইউনিট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এখনও স্পষ্ট নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে সংঘটিত হয়েছে। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে একের পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ইতোমধ্যে 8টি গ্রুপের লড়াই শেষ হয়েছে, বাকি 4 গ্রুপের ম্যাচ চলছে। শনিবার সকালে এইচ গ্রুপের খেলা শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিশর ও প্যারাগুয়ে। স্পেন গ্রুপের ম্যাচ শেষে ন্যূনতম 4 পয়েন্ট পাওয়া এই 5 দল রাউন্ড অফ 32-তে জায়গা পায়। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে 3 ম্যাচই শেষ করেছে। ডি গ্রুপে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লাতিন দেশটি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই শেষ 32-তে উঠেছিল। ওই গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এছাড়া শেষ 32 নিশ্চিত করা বাকি 4 দলের একটি করে ম্যাচ বাকি আছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নামার আগে ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিশর 4 দলেরই পয়েন্ট 4। অন্যদিকে ভাগ্য যেন শেষ মুহূর্তে থামিয়ে দিল ইরানকে। মিশরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে সরাসরি ওঠার সুযোগ হাতছাড়া করেছে দলটি। তবে শেষ 32-তে যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপের ফলাফলের ওপর। ফলে অপেক্ষা ছাড়া ইরানের সামনে আর কোনো পথ নেই। সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ জি এর এই ম্যাচে ড্রয়ের পর 3 ম্যাচ শেষে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করে ইরান। অন্যদিকে নিউজিল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে বেলজিয়াম। 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ এর মিশর। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।